হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এই প্রিয় ইউটিউব চ্যানেল টিচিং বাংলাতে। প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল টিচিং বাংলাতে। আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার নিয়ে এসেছি ক্লাস 10 এর, তার নাম হচ্ছে চলো তড়িৎ। ঠিক আছে, এটা হচ্ছে পার্ট 1। এটা অনেক বড় চ্যাপ্টার হচ্ছে, তো এটা আমরা অনেকগুলা পার্টে ডিভাইড করেছি, যার আজকে হচ্ছে পার্ট 1। তো চলো তড়িৎ এটা হচ্ছে ক্লাস 10 এর একটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো চলো তড়িৎ শুরু করার আগে আমাদেরকে কিছু এখানে বেসিক জিনিস জানতে হবে। কি রকম বেসিক জিনিস জানতে হবে? যেমন আধানের সম্বন্ধে জানতে হবে আমাদেরকে। ঠিক আছে, আধান কয় ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, মানে কিছু বেসিক ধারণা আগে আমাদেরকে নিতে হবে, তারপরে আমরা কিন্তু এই চ্যাপ্টার মেন যে থিম সেটাতে আমরা ঢুকবো। তাহলে যদি আমরা এই চ্যাপ্টার মেন জিনিস প্রথম থেকে শুরু করি, তাহলে এখান থেকে, তাহলে দেখো এখানে কি দেওয়া হয়েছে। এখানে প্রথমে বলা হয়েছে তড়িৎ আধান। তড়িৎ আধান জিনিসটা কি? ঠিক আছে, তো আমরা দেখবে কি হয় যখন শীতকালে কি হয়, যখন স্নান করে আসি, ঠিক আছে, এবং কি হয় যখন আমরা চুল দিয়ে চিরুনি দিয়ে যখন চুলটা আঁচড়াই, তখন কি হয় দেখবে ওই চিরুনটাকে যদি ছোট ছোট কাগজ টুকরো কাটা হয় এবং তার সামনে যদি চিরুনিটাকে নিয়ে যাওয়া হয়, তাহলে দেখবে ওই যে কাগজের টুকরো গুলো থাকে সেগুলো কি করে ওই চিরুনিটার সাথে কি হয় আকর্ষণ হয়ে যায়। কিন্তু এটার কি কারণ, এটা কেন আকর্ষণ হয়, তার কারণটা কিন্তু আমাদেরকে জানতে হবে। তো কি হয়, যখন আমরা চিরুনি দিয়ে চুলটা আঁচড়াই, তখন কি হয় না, আমাদের মাথার যে ইলেকট্রন গুলো, আমাদের চুলের মধ্যে যে ইলেকট্রন গুলো থাকে, সেইগুলো কি হয় চিরুনির মধ্যে চলে যায়। মানে অ্যাকচুয়ালি চিরুনিটা কি হয়ে যায়, তড়িৎগ্রস্ত কণায় পরিণত হয় বা তড়িৎগ্রস্ত বস্তুতে পরিণত হয়। এবং যদি কোনো জিনিস তড়িৎগ্রস্ত বস্তুতে পরিণত হয়, তখন সে কি চায় না, কোনো জিনিসকে আকর্ষণ করতে চেষ্টা করে। যার জন্য যখন আমরা চিরুনিটার সামনে সেই কাগজের টুকরোগুলো নিয়ে আসি, তখন সেই কাগজের টুকরো চিরুনিটা দ্বারা কি হয় আকর্ষণ হয়। তাহলে এটা কিসের জন্য হচ্ছে? আধানের জন্য। অ্যাকচুয়ালি দেখো আমাদের অনেকজনের মনে প্রশ্ন জাগে, এই যে আমাদের বাড়িতে তড়িৎ চলাচল করে তারের মধ্যে দিয়ে, তো সেটা আধান চলাচল করে কি তড়িৎ চলাচল করে, সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে। দেখো অ্যাকচুয়ালি তারের মধ্যে দিয়ে আধান চলাচল করার জন্য কিন্তু তড়িৎ প্রবাহিত হয়। ঠিক আছে, এবার বলবে যে আধান জিনিসটা কি। দেখো আধান হচ্ছে একটা ধর্ম, যার সাহায্যে মানে একটা তড়িৎ স্থির অবস্থায় আছে কি গতিশীল অবস্থায় আছে সেটা কিন্তু আমরা জানতে পারি। কারণ আধান হচ্ছে আমাদের দুই প্রকার। একটা হচ্ছে আধানকে যদি আমরা তড়িৎকে আমরা যদি ভাগ করি, তাহলে সেটা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে স্থির তড়িৎ, একটা হচ্ছে চল তড়িৎ। স্থির তড়িৎ কোনটা? স্থির তড়িতের মধ্যে আধানটা কোনো জায়গায় কিন্তু পরিবাহিত হবে না, মানে আধানটা এক জায়গায় কিন্তু স্থির অবস্থায় থাকবে, মানে তড়িৎটা ওর চলাচল করতে পারবে না, এক জায়গায় কিন্তু স্থির অবস্থায় থেকে যাবে। আর চল তড়িতের ক্ষেত্রে কি হবে, তড়িৎ তার জায়গা পরিবর্তন করবে, অর্থাৎ আধানটাও সেই ক্ষেত্রে কিন্তু জায়গা পরিবর্তন করবে। তাহলে সেটা হচ্ছে কিন্তু কি চল তড়িৎ। তাহলে স্থির তড়িৎ হচ্ছে যেটা এক জায়গায় স্থির থাকবে, সেটা হচ্ছে স্থির তড়িৎ। আর চল তড়িৎ হচ্ছে যেটা জায়গা পরিবর্তন করবে এবং এক জায়গা থেকে অন্য জায়গাতে রূপান্তরিত হবে, তখন সেটা হচ্ছে কি চল তড়িৎ। তো আমাদের যে চ্যাপ্টারের নাম সেটা হচ্ছে চল তড়িৎ, মানে কি এক্ষেত্রে তড়িতের স্থান পরিবর্তন হবে। আচ্ছা, এবারে আমাদের এই যে আধান, ঠিক আছে, এই যে আধান আছে, এই আধানের যদি আমরা গাণিতিক রূপ জানি, তাহলে আমরা একটু পরে পড়বো যে কিউ সমান হচ্ছে আই ইন্টু টি। ঠিক আছে, আই ইন্টু টি, যেখানে আই কে আমরা বলি তড়িৎ প্রবাহ মাত্রা, আর টি কে বলা হয় সময়। এই আই দেখতে পাচ্ছ, এই আই কে আমরা বলি তড়িৎ প্রবাহ মাত্রা, আর এই যে টি দেখতে পাচ্ছ এটাকে আমরা বলি সময়। এটা আমরা একটু পরে পড়বো এই গাণিতিক রূপটা কি করে হয়। আচ্ছা, যদি এখান থেকে আমরা আধানের একক বার করি, ঠিক আছে, একক, তাহলে একক কি হবে? যদি এর এসআই একক আমরা বার করি, তাহলে এসআই এককে হয় কি, এর এসআই একক হয় কুলম্ব। ঠিক আছে, এসআই একক হয় কুলম্ব। ঠিক আছে, আর যদি এর আমরা সিজিএস একক দেখতে চাই, তাহলে সিজিএস এককে হয় ইএসইউ, বা যেটাকে আমরা বলি স্টেট কুলম্ব। ঠিক আছে, স্টেট কুলম্ব, স্টেট কুলম্ব। ঠিক আছে, এটাকে আমরা সবসময় লিখি ইএসইউ। আচ্ছা, যদি আমরা আধানের মাত্রা দেখি, আধানের যদি আমরা এখানে মাত্রা দেখতে যাই, তাহলে কি হবে আধানের মাত্রা, তাহলে মাত্রা যদি আমরা দেখি তাহলে কি হবে, এর সমীকরণ হচ্ছে কি এটা কিউ সমান আই ইন্টু টি। তাহলে এখান থেকে আমরা মাত্রা বার করবো কি হবে আই আর ক্যাপিটাল টি, কারণ আমরা জানি যে সময়ের যে মাত্রা সেটা হচ্ছে ক্যাপিটাল টি, যার জন্য এটা হচ্ছে কিন্তু আই ইন্টু টি, এটা হচ্ছে আমাদের আধানের মাত্রীয় সংকেত। ঠিক আছে, বা মাত্রা। ঠিক আছে, এবারে এখানে কিছু জিনিস দেওয়া আছে যেটা হচ্ছে তড়িৎ আধানের কিছু বিশেষ ধর্ম বা বৈশিষ্ট্য দেওয়া আছে, সেটা কি বলা হয়েছে দেখো এখানে আমরা যদি দেখি, তাহলে কি বলা হয়েছে না, সমধর্মী তড়িৎ আধান পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত ধর্মী আধান পরস্পরকে কি করে আকর্ষণ করে। মানে কি, যদি আমরা এখানে বলি যে প্লাস আর প্লাস দুটো যদি একই আধান থাকে, তারা পরস্পরকে কিন্তু কি করবে বিকর্ষণ করবে। কেমন ভাবে বিকর্ষণ করবে, তো তারা নিজেদের থেকে কিন্তু দূরে সরে যাবে, এভাবে কিন্তু নিজেদের থেকে দূরে সরে যাবে। ঠিক আছে,
নিজেদের থেকে দূরে সরে যাবে। কিন্তু এই দুটো একই আধানের জায়গায় আমি যদি দুটো আলাদা আলাদা আধান নিয়ে একটা প্লাস আর একটা মাইনাস, তখন তারা কিন্তু পরস্পরকে আকর্ষণ করবে। তাহলে সমজাতীয় আধান, এখানে দেখো বলে দিয়েছে যে সমধর্মী তড়িৎ আধান পরস্পরকে বিকর্ষণ করে, আর বিপরীত ধর্মী আধান পরস্পরকে কি করে, আকর্ষণ করে। কোন বস্তুর মধ্যে আধান সংরক্ষিত থাকে, মানে কোন একটা বস্তু যদি থাকে সেই বস্তুর মধ্যে আধানটা কিন্তু সংরক্ষিত অবস্থায় থাকে, ঠিক আছে। এবার এখান থেকে একটা মেন জিনিস আছে, সেটা হচ্ছে আধানের কোয়ান্টাইন। এই জিনিসটা কি, আধানের কোয়ান্টাইন মানে কি, কোন আয়িত বস্তুতে উপস্থিত মোট তড়িৎ আধানের পরিমাণ সবসময় ইলেকট্রনের আধানের পূর্ণ সংখ্যা সরলগুণিত হবে। মানে কি, মানে মনে করো এখানে তো একটা ছবি দেওয়া আছে, এই ছবিটার কারণ কি, এই ছবিটা দেওয়ার কারণ আছে। দেখো তোমরা ক্লাস 9 এ পড়েছো হয়তো পরমাণু গঠন পড়েছো। তাহলে পরমাণু গঠনে আমরা জানি যে মাঝখানে থাকে নিউক্লিয়াস এবং তার চারিদিকে বিভিন্ন কক্ষপথ থেকে ঘুরতে থাকে, ইলেকট্রন ঘুরতে থাকে। আচ্ছা, আমরা জানি যে নিউক্লিয়াসের মধ্যে কে কে থাকে, প্রোটন এবং নিউট্রন থাকে নিউক্লিয়াসের মাঝখানে, মানে নিউক্লিয়াসের মধ্যে। এবং সেটা কিভাবে থাকে না, নিউক্লিয় বল দ্বারা আকর্ষণ ভাবে থাকে। এক্ষেত্রে তাদের মধ্যে কিন্তু কাজ করে কি, নিউক্লিয় বল। নিউক্লিয় বলের জন্য তারা কিন্তু নিউক্লিয়াসের মাঝখানে আবদ্ধ অবস্থায় থাকে এবং তার চারিদিকে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন গুলা কিন্তু ঘুরতে থাকে, ঠিক আছে। এবারে তোমাদের মনে এটা প্রশ্ন জাগতে পারে যে এরা কি কোনোদিন এখান থেকে বাইরে বেরোতে পারবে না? না, এরা কিন্তু কোনোদিন এখান থেকে বাইরে বেরাতে পারবে না। কারণ কি, কারণ নিউক্লিয়াসের যে নিউক্লিয় বল সেটা দ্বারা তারা তীব্রভাবে আকর্ষণ অবস্থায় আছে বা আবদ্ধ অবস্থায় আছে, যার জন্য তারা কিন্তু বাইরে বেরোতে পারে না। কিন্তু নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে ইলেকট্রন গুলো ঘুরছে সেগুলো কিন্তু বাইরে বেরোতে পারে। এবার বলবে যে তাদের উপর কি আকর্ষণ বল কাজ করে না? তাদের উপরও কিন্তু আকর্ষণ বল কাজ করে, কিন্তু এদের তুলনায় তাদের উপর যে আকর্ষণ বলটা থাকে সেটা কিন্তু কম পরিমাণে কাজ করে। এবারে নিউক্লিয়াসের থেকে যে কক্ষপথ, দূরবর্তী কক্ষপথে যে ইলেকট্রনটা ঘুরে তার উপর যে নিউক্লিয়াসের আকর্ষণ বল সেটা কি হয়, কম হয়, যার ফলে সেটা এক পরমাণু থেকে অন্য পরমাণুতে কি হয়, চলে যায়। সেই ইলেকট্রনটা এক পরমাণু থেকে অন্য পরমাণুতে কিন্তু চলে যায়। এবার যখন এক পরমাণু থেকে অন্য পরমাণুতে যখন ইলেকট্রনটা চলে যায়, তখন কিন্তু প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা কি হয়, আলাদা আলাদা হয়ে যায়। আমরা এমনিতে পড়েছি যে একটা পরমাণু নিউক্লিয়াসে যতগুলি প্রোটন থাকে ঠিক ততগুলি ইলেকট্রন থাকে। কিন্তু এখন কি হয়, যখন সর্ববহিস্থ কক্ষের, যেটাকে আমরা বলি যোজ্যতা কক্ষ, সেই ইলেকট্রনটা কি হয়, যখন অন্য পরমাণুতে চলে যায় তখন এই পরমাণুর মধ্যে ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা কিন্তু আলাদা হয়ে যায়, মানে প্রোটন সংখ্যাটা বেশি হয়ে যায়, ইলেকট্রন সংখ্যাটা কম হয়ে যায়। আমরা পড়েছি যে আয়নীয় সমযোজী যৌগতে পড়েছিলাম যে যখন কোনো একটা পরমাণু বা কোনো একটা মৌল এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে তখন সে নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো লাভ করতে যায়। যার ফলে কি হয়, যখন দেখো মনে করো সোডিয়াম হচ্ছে একটা পরমাণু, ঠিক আছে, বা মৌল। এর যদি আমরা পারমাণবিক ক্রমাঙ্ক দেখি তাহলে কত হয়, 11। একে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে কত হবে, 2 + 8 + 1, এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। তাহলে সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা কটা, একটা। এবার এটা কি করবে, তো এ চাই নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো লাভ করতে। তাহলে নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো লাভ করার জন্য কি করবে, তো একটা ইলেকট্রনকে কি করবে, বর্জন করে দেবে। তাহলে যখন একটা ইলেকট্রনকে এখানে বর্জন করে দিল তাহলে প্রোটন সংখ্যা কিন্তু ওর 11টা থেকে গেল, কিন্তু ইলেকট্রন সংখ্যা একটা কমে গেল, যার জন্য সেটা ধনাত্মক আধানে পরিণত হয়ে যায়, যেটা হচ্ছে Na+। এবার অন্য পরমাণু কি করে, তো সেই যে বর্জিত ইলেকট্রনটা সেটা অন্য পরমাণু কি করে, গ্রহণ করে এবং সেই ঋণাত্মক কণায় পরিণত হয়, ঋণাত্মক আধানে পরিণত হয়, ঠিক আছে, এবং সেও কিন্তু নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো লাভ করে। তার জন্য এই ক্ষেত্রে কি হয়ে যায়, প্রোটন এবং ইলেকট্রনের যে একই যে সংখ্যা থাকে সেটা কিন্তু আলাদা আলাদা হয়ে যায়, যার জন্য এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে কিন্তু তখন আধানের অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটে, কিন্তু একটা স্থির পরমাণুর মধ্যে জিনিসগুলো কিন্তু ঘটে না। স্থির পরমাণুর মধ্যে কি হয়, এক্ষেত্রে প্রোটন এবং ইলেকট্রন সংখ্যাটা কিন্তু একই থাকে। আর আমরা জানি যে প্রোটনের আধান হচ্ছে কি, ধনাত্মক, আর ইলেকট্রনের আধান হচ্ছে ঋণাত্মক, এবং নিউট্রনের আধান হচ্ছে একটা নিস্তড়িত। আচ্ছা, আমরা এটাও জানি যে একটা, যদি আমি এখানে একটা বলি যে ইলেকট্রনের আধান কি হয়, তাহলে আমরা জানি যে -1.6 × 10⁻⁻19 কুলম্ব, এটা হচ্ছে একটা ইলেকট্রনের আধান। আর সেখানে যদি আমরা একটা প্রোটনের আধান বলি স্যাম হয়, কিন্তু এখানে কি হয়, প্লাস হয়ে যায়, 1.6 × 10⁻⁻19 কুলম্ব, এটা হচ্ছে একটা প্রোটনের আধান। আর যদি আমরা বলি একটা নিউট্রনের আধান কি হয়, 0, কারণ ওর কোনো কিন্তু আধান হয় না, কারণ ওটা হচ্ছে একটা নিস্তড়িত কণা। আর আমরা যদি এর ভর দেখতে যাই ইলেকট্রনের, তাহলে ইলেকট্রনের ভর হয় 9.11 × 10⁻31 কেজি, এটা হচ্ছে একটা ইলেকট্রনের ভর। আর সেখানে যদি আমরা একটা প্রোটনের ভর দেখতে যাই তাহলে কত হয়, এখানে হয়ে যায় এর 1.67 × 10⁻27 কেজি, এটা হচ্ছে একটা ইলেকট্রনের ভর এবং একটা প্রোটনের ভর, ঠিক আছে। তাহলে এই জিনিসটা এখানে এত কিছু কেন বললাম, কারণ এখানে জিনিসটা হচ্ছে কি বলেছে, দেখো কোন আহিত বস্তুতে উপস্থিত মোট তড়িৎ আধানের পরিমাণ সবসময় ইলেকট্রনের আধানের পূর্ণ সংখ্যায় সরলগুণিত হবে। মানে কি, মানে এখান থেকে এই পরমাণু থেকে যে ইলেকট্রনটা বাইরে বেরিয়ে যাচ্ছে সেটা কিন্তু
আধা বেরিয়ে যাবে না, যে আধা ইলেকট্রন বেরিয়ে গেল, আধা ইলেকট্রন এখানে পড়ে থাকলো, সেটা কিন্তু ঘটে না। এক্ষেত্রে ঘটে কি, তো পুরোপুরি একটা ইলেকট্রন এখান থেকে বেরিয়ে একটা অন্য পরমাণুতে যায়। যার জন্য এটা বলেছে যে আধানের পূর্ণ সংখ্যা সরল গুণিতক, মানে কি, মানে এক্ষেত্রে 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, মানে পূর্ণ সংখ্যা একটা হবে। আধা নয় যে হাফ হয়ে গেল, মানে এটা 0.5 হবে, এমনি হবে না। 1 2 3 4 এভাবে চলতে থাকবে। এক্ষেত্রে আধানের কোয়ান্টাইনের একটা ফর্মুলা হয়, সেই ফর্মুলাটা হচ্ছে কিউ সমান এন ইন্টু ই। কিউ সমান এন ইন্টু এ, এখানে কিউ কে আমরা বলি আধান, এন হচ্ছে পূর্ণ সংখ্যার গুণিতক, মানে ওইখান থেকে কতগুলো ইলেকট্রন অন্য পরমাণুতে যোগ দিল, আর ই হচ্ছে ইলেকট্রনের আধান। তাহলে এই ফর্মুলা থেকেও কিন্তু আমরা অঙ্ক করতে পারি। ঠিক আছে, এই যে ফর্মুলাটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে কি আধানের কোয়ান্টাইন। ঠিক আছে, তাহলে ক্লিয়ার। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি, দেখো, সেটা হচ্ছে কুলম্বের সূত্র। ঠিক আছে, এটা তোমরা ক্লাস 8 পড়েছিলে, 8 বলছি সরি, এটা ক্লাস তোমরা 7 পড়েছো। কুলম্বের সূত্র, কুলম্বের সূত্রে কি বলা হয়েছে দেখো, এখানে বলছে দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল কি করে, আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং আধান দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, মানে দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ ও বিকর্ষণ বল। এবার আকর্ষণ কখন করবে, যখন দুটি আধান কি হবে, আলাদা আলাদা ধর্মী হবে, মানে একটা প্লাস আর একটা মাইনাস হবে। আচ্ছা, পরস্পরকে বিকর্ষণ কখন করবে, যখন দুটোই প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এদের মধ্যে ক্রিয়াশীল যে বল, সেই বলটা আধান দুটির গুণফলের, এদের মধ্যে ক্রিয়াশীল বল সেটা আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অতএব আমরা বলতে পারি যে দুটি আধান নিলাম, একটা হচ্ছে Q1 আর একটা হচ্ছে Q2। তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আর। আচ্ছা, এবার আমরা কি করব, যদি আধান দ্বয়ের মধ্যে যদি প্লাস এবং মাইনাস হয়, তাহলে কি হবে, তাদের যে মধ্যবর্তী যে বলটা প্রয়োগ হবে সেটা কিন্তু তাদেরকে আকর্ষণ করবে। কিন্তু তাদের যদি দুটোই কিন্তু প্লাস হয়ে যায়, অর্থাৎ Q1টাও যদি প্লাস এবং Q2টাও যদি প্লাস হয়, তারা পরস্পরকে কি করবে, বিকর্ষণ করবে। ঠিক আছে, মানে একই হলে আকর্ষণ আর একই হলে বিকর্ষণ, আর আলাদা হলে কিন্তু আকর্ষণ করবে পরস্পরকে। তাহলে আমরা বলতে পারি যে আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এখান থেকে আমরা বলা যায় যে অ্যাভারেজেস Q1 Q2 আর, ঠিক আছে, মানে আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক বলটার সাথে, কিন্তু তাদের যে মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ আর তার সাথে বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তাহলে এটাকে 1 নম্বর সমীকরণ আর নিচেরটাকে 2 নম্বর সমীকরণ নাম দেওয়া হলো। এবার আমরা কি করব, 1 এবং 2 নম্বর সমীকরণকে যৌগিক ভেদ আকারে প্রকাশ করব। ঠিক আছে, যৌগিক ভেদের যে উপপাদ্য সেখানে প্রকাশ করলে কি হবে, অ্যাভারেজেস Q1 Q2 বাই আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের কুলম্বের সূত্রের একটা গাণিতিক রূপ। এবার আমরা জানি যে ভেরিচেস চিহ্ন আটালে কি আসে, একটা ধ্রুবক আসে। সেই ধ্রুবকটা হচ্ছে কি, F সমান K ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। এই কে বলা হয় কে বলা হয় কুলম্বের সূত্রের ধ্রুবক। ঠিক আছে, এই কে হলো কুলম্বের সূত্রের ধ্রুবক, কুলম্বের সূত্রের ধ্রুবক। ঠিক আছে, কে হলো কুলম্বের সূত্রের ধ্রুবক। এবার আমরা এটা হচ্ছে তাহলে আমাদের কুলম্বের সূত্রের যে গাণিতিক রূপ, F সমান K ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। এবার এখান থেকে আমরা যেটা বার করবো সেটা হচ্ছে কে এর যে একক। ঠিক আছে, কে এর একক আমরা বার করব। তাহলে কে এর একক কি করে বার করব, কে ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। তাহলে এখানে আমি কে সমান কি লিখতে পারি, যে কে সমান লিখতে পারি যে F ইন্টু আর স্কোয়ার ডিভাইডেড বাই Q1 Q2। এটা কিন্তু আমি লিখতে পারি যে কে সমান F ইন্টু আর স্কোয়ার বাই Q1 Q2। তাহলে এখান থেকে আমরা কিন্তু খুব সহজে এককগুলো বার করতে পারবো। কি করে দেখো, তাহলে আমি বলতে পারি এর এসআই একক যদি এখান থেকে আমি বার করি, তাহলে কি হবে দেখো, বল F মানে হচ্ছে বল, বলের এসআই একক হচ্ছে নিউটন। আচ্ছা, আর মানে কি বলছে, যে দুটোর মধ্যে কি বোঝাচ্ছে, দূরত্ব বোঝাচ্ছে। তাহলে আমি এখানে বলতে পারি যে মিটার স্কোয়ার ডিভাইডেড বাই Q1 আর Q2। কিউ মানে কি, আধান, আর আমরা একটু ডাইন। ঠিক আছে, আর মিটারটা হয়ে যাবে সেন্টিমিটার স্কোয়ার, আর এটা হয়ে যাবে স্টেট কুলম স্কোয়ার, অর্থাৎ ইএসইউ স্কোয়ার। তাহলে এটা হচ্ছে কিন্তু আমাদের সিজিএস একক। এবারে আমরা যদি এখান থেকে কে এর মান বার করতে চাই, ঠিক আছে, এখান থেকে এখানে বার করছি আমরা এই জায়গাটাতে, এখানে আমরা একটা বক্স করে নিচ্ছি, তাহলে ভালো হবে। এখানে এই বক্সটার মধ্যে আমরা বার করছি
কে এর মান। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি কে এর মান, কে এর মান। তাহলে দেখো কে এর মান যদি আমরা বার করি, দেখো সমীকরণটার নাম কি বললাম, f সমান k ইনটু q1 q2 বাই r স্কয়ার। তাহলে k সমান একটা ফর্মুলা হয় 1/4 পাই এপসাইলন নট। এই এপসাইলন নট কে বলা হয় শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, ঠিক আছে। এটা পরবর্তীকালে ক্লাস 12 এ পড়বেন। এর মান হয় 9 ইনটু 10 টু দি পাওয়ার 9, ঠিক আছে। 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 কি হয়, এককটা আমরা কি বললাম একটু আগে, যে নিউটন ইনটু মিটার স্কয়ার ডিভাইডেড বাই কুলম্ব স্কয়ার, ঠিক আছে। 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 নিউটন ইনটু মিটার স্কয়ার বাই কুলম্ব স্কয়ার, এটা হচ্ছে একক, ঠিক আছে। আর সিজিএস এর কে এর মান কিন্তু হয়ে যায় কত, 1। তাহলে যদি আমরা আগে এখানে বলে যে কুলম্বের সূত্রের এসআই রূপ কি হবে, তাহলে এখানে আমরা বার করতে পারি এসআই রূপটা, যে এটা হবে f সমান কি হবে, f সমান 1/4 পাই এপসাইলন নট q1 q2 বাই r স্কয়ার। এটা হচ্ছে কি, এটা হচ্ছে এসআই রূপ। আর যদি এখানে সিজিএস রূপটা এখানে আমি লিখে দিচ্ছি ব্র্যাকেটে, এটা হচ্ছে এসআই। আর যদি এখানে আমরা বলি যে সিজিএস রূপ কি হবে, কে এর ভ্যালু ক্ষেত্রে 1 হয়ে যায়, যার জন্য এটা হবে q1 q2 বাই r স্কয়ার। এটা হচ্ছে কিন্তু সিজিএস রূপ, ক্লিয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। এবং কুলম্বের সূত্রের যে সূত্রটা বলা হয়েছিল সেটা কি বলা হয়েছিল আরেকবার বলে দিচ্ছি, যে দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দুটির গুণফলের সমানুপাতিক, আর আধান দুটির মধ্যবর্তী দূরত্বের কি হচ্ছে, বর্গের ব্যস্তানুপাতিক, ক্লিয়ার। এবারে আমরা যেটা পড়বো সেটা কি হচ্ছে, দেখো সেটা হচ্ছে তড়িৎ বিভব, ঠিক আছে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, তড়িৎ বিভব। তাহলে তড়িৎ বিভব জিনিসটা কি, তার আগে দেখো তড়িৎ বিভব জানার আগে আমাদেরকে জানতে হবে তড়িৎ ক্ষেত্র জিনিসটা কি। তড়িৎ ক্ষেত্র মানে হচ্ছে যে একটি আধানকে, কি বলেছে দেখো, একটি আধানকে কোনো স্থানে রাখলে সেই আধানটি তার চারপাশে এমন একটি ক্ষেত্র বা অঞ্চল তৈরি করে যেখানে অন্য কোন আধানকে রাখলে সেই আধানটির একটি তড়িৎ বল অনুভব করে, এবং সেই অঞ্চলটি হলো ওই আধানের তড়িৎ ক্ষেত্র। মানে কি, মানে বলতে চাইছে, মনে করো এখানে আমি একটা কি করলাম, এখানে আমি একটা সার্কেল ড্র করলাম, ঠিক আছে। এটা একটা আমি সার্কেল এখানে ড্র করলাম, এই সার্কেলটা ড্র করলাম। এবার আমি কি করলাম, এই সার্কেলটার ভিতরে একটা কি করলাম, প্লাস কিউ আধানকে রেখে দিলাম এটার মধ্যে। আচ্ছা, এই সার্কেলটার মধ্যে এর তড়িৎ ক্ষেত্র কিন্তু কাজ করবে। এবার এই সার্কেলটার মধ্যে যদি আমি এই প্লাস ধনাত্মক আধানের আরেকটা হয়তো আমি কোনো একটা আধানকে নিয়ে আসছি, ঠিক আছে, এই সার্কেলটার মধ্যে যদি নিয়ে যাই, তাহলে এ কি বলবে যে না, এ কি বলবে যে এটা আমার জায়গা, এখানে তুই ঢুকতে পারবি না, এটাই তো বলবে। মানে এটা হচ্ছে এর অধিকার, এটা হচ্ছে এর রাজ্য, এই রাজ্যের মধ্যে অচেনা কাউকে কেন ঢুকতে দেবে, ঠিক তো। তো এটা যেহেতু এটা একটা প্লাস, তাহলে প্লাস প্লাসকে পরস্পরকে কি করবে, বিকর্ষণ করবে। মানে এ কি করবে, একে কিন্তু দূরে পাঠিয়ে দেবে। কিন্তু এর জায়গায় যদি একটা মাইনাস এখানে মাইনাস এখানে যদি আধান চলে আসে, মাইনাস প্লাসের জায়গায় মাইনাস, তাকে কিন্তু কি করবে, এ ঢুকতে দেবে। কেন, কারণ তারা পরস্পরকে কি করবে, আকর্ষণ করবে। তাহলে কিন্তু যদি আমি একে বলি যে না, একে আমি জোর করে এর মধ্যে দিয়ে ঢুকিয়ে দেবো, তাহলে কি করবো না, আমি বাহ্যিক বল প্রয়োগ করবো। এরপর আমি কি করবো, বাহ্যিক একটা বল প্রয়োগ করবো। সেই বলটার ধরুন একটা কার্য করবে, সেই কার্যটাকে আমরা কিন্তু বলছি তড়িৎ বিভব। তাহলে কোনো একটা অসীম দূরত্ব থেকে কোনো একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয়, তখন তাকে আমরা কি বলি, তড়িৎ বিভব। আচ্ছা, তড়িৎ বিভব, ঠিক আছে। এখানে দেখো লেখা আছে তড়িৎ বিভব, এখানে দেখো সংজ্ঞাটা বলা হয়েছে, কি বলা হয়েছে দেখো, ওই যে অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে কার্য করতে হয় তাকে তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে তড়িৎ বিভব বলে। মানে কি, মানে ভি সমান হচ্ছে এক্ষেত্রে ডাব্লিউ বাই কিউ। এইটা হচ্ছে আমাদের কি, এইটা হচ্ছে তড়িৎ বিভবের কিন্তু গাণিতিক রূপ। আচ্ছা, এক্ষেত্রে যদি আমরা তড়িৎ বিভবের গাণিতিক রূপ পেয়ে গেলাম, ভি সমান ডাব্লিউ বাই কিউ, যেখানে ভি হচ্ছে তড়িৎ বিভব, ডাব্লিউ হচ্ছে কার্য, কিউ হচ্ছে আধান। আচ্ছা, এখান থেকে যদি আমরা এসআই একক বার করি, তাহলে এসআই একক কি হবে, দেখো এসআই একক কি হবে, ডাব্লিউ, ডাব্লিউ মানে কি হচ্ছে কার্য, কার্যের এসআই একক হচ্ছে জুল, ঠিক আছে, কার্যের এসআই একক হচ্ছে জুল। আর এই যে এটা কি হচ্ছে আধান, আধানের এসআই একক হচ্ছে কুলম্ব, বা এটাকে আমরা বলি ভোল্ট, ঠিক আছে, এটাকে আমরা বলি ভোল্ট। আচ্ছা, সিজিএস এ যদি আমরা বার করি, তাহলে কি হবে, জুলটা হয়ে যাবে আর্গ, আর কুলম্বটা হয়ে যাবে স্টেট কুলম্ব, অর্থাৎ ইএসইউ, বা এটাকে আমরা কি বলি, স্টেট ভোল্ট, ঠিক আছে, স্টেট ভোল্ট, স্টেট ভোল্ট। তাহলে এটা হচ্ছে আমাদের কি, এর একক, ঠিক আছে, এসআই এবং সিজিএস একক। আর এটা হচ্ছে আমাদের তড়িৎ বিভবের সংজ্ঞা, এখানে তড়িৎ ক্ষেত্রেরও কিন্তু সংজ্ঞা দেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে আর এই ক্ষেত্রে আর সেরকম কিছু নেই, কিন্তু আরেকটা জিনিস আছে, যেটা হচ্ছে যে আমি আরেকটা জিনিস বলে দিচ্ছি, আরেকটা জিনিস এখানে বলে দিচ্ছি, যে যেটা আমরা তড়িৎ ক্ষেত্রে যেটা বললাম সেটা হচ্ছে যে যদি আমরা কোন একটা বস্তুকে এখানে রাখি, মানে এটা হচ্ছে একটা বস্তু তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে, এখানে আমি প্লাস কিউ রেখেছি, মানে কি হচ্ছে, এটা হচ্ছে এর তড়িৎ ক্ষেত্র, মানে এটা হচ্ছে এর এরিয়া, এই পুরোটা। এই এরিয়ার মধ্যে বাইরে থেকে যদি কেউ আসে, তাকে কি করবে, সে বাধা বাধা প্রদান করবে, যে না, সে আমার যেমন মানে এরিয়ার মধ্যে ঢুকতে পারে না। সেটা যদি প্লাস হইতো, কিন্তু যদি সেক্ষেত্রে মাইনাস হয়, তাকে কিন্তু এই ক্ষেত্রে ঢুকতে দেবে। আর একে যদি আমরা জোর করে ঢুকা, মানে বাহ্যিক বল প্রয়োগ করি, মানে তাহলে কিন্তু এর ঢুকবে, এবং এর ফলে যে কার্য করবে সেটা হচ্ছে কিন্তু তড়িৎ বিভব। ক্লিয়ার। তাহলে আমাদের যে আজকে টপিক
চলতরিতের, সেটা আমরা কিন্তু এখানেই শেষ করলাম। যদি এই টপিকে কারো কিছু ডাউট থেকে থাকে অবশ্যই কিন্তু জানাবে। আর আরেকটা কথা হচ্ছে, এর কিন্তু আরো অনেকগুলো পার্ট হবে। আজকে আমরা পার্ট 1 নিয়ে আলোচনা করলাম, নেক্সট ভিডিওতে আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এমনি ভাবে পার্ট 3 পার্ট 4 তক কিন্তু এর ভিডিও আসবে। তাই তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না।